ও মুজিবকে বাপ বলছে না, শেখ মুজিবকে বাপ বলছে না, সার্জিস বলছে না, হাসনাত বলছে না। এটা ভাইবেন না যে এইগুলা ছড়ায় আপনারাও রেহাই পাবেন, আপনারা কিন্তু রেহাই পাবেন না। একদম 15 সেকেন্ডে ফিনিশ করে দিব। এই রফি মালটা নিজে যে আওয়ামী লীগ থেকে ফয়দা নিছিল মুক্তিযুদ্ধের কোটায়, এটা জানেন? শেখ হাসিনার পতন এরা চায় নাই, এরা স্পষ্ট করছে বারবার শেখ হাসিনার পতন এরা চায় না। কোটা না মেধা, সবাই বলছিল মেধা মেধা। এই সময়ের নব্য চাঁদাবাজ কিছু সমন্বয়ক বলছে দেশে মুজিববাদ জিয়াবাদ থাকবে না। দর্শক শ্রোতা, আপনারা যারা ভিডিওটি অন করেছেন একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করি সমন্বয়কদের মুখোশ আপনারা চিনতে পারবেন। আমরা এতদিন জানি এই সমন্বয়করাই শেখ হাসিনার পতন ঘটিয়েছে, কিন্তু এই সমন্বয়করা কারা, কোথায় থেকে এসেছে? এই সমন্বয়করা ছাত্রলীগ থেকে উঠে এসেছে। এই সমন্বয়করা শুধু কোটা আন্দোলন করেছে কোটা বাদ দেওয়ার জন্য, শেখ হাসিনার কোনোভাবেই পদত্যাগ চায়নি। আপনারা ইতিমধ্যে ভিডিওর বিশেষ অংশ দেখে অবাক হয়ে গিয়েছেন যে আজকে আমরা সমন্বয়কদের নামে কি শুনতে পারতেছি। আসলে এই সমন্বয়করা কি ছাত্রলীগ ছিল? দর্শক শ্রোতা, সকল বিস্তারিত নিয়ে আমি এই ভিডিওতে বিশেষ কিছু ভিডিও দেখাবো, যা দেখে সকল বিস্তারিত জানতে পারবেন, এই সমন্বয়কদের মুখোশ আপনারা দেখতে পারবেন। তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই সময়ের নব্য চাঁদাবাজ কিছু সমন্বয়ক বলছে দেশে মুজিববাদ জিয়াবাদ থাকবে না। বেসিক্যালি এদের নেতা ছিল শেখ মুজিব, এরা শেখ মুজিবকে বাপ ডাকত। শেখ মুজিবের নাম যখন মুছে গেল শেখ হাসিনার স্বৈরতন্ত্রের কারণে, তখন এরা টার্গেট নিয়েছে যে যেহেতু শেখ মুজিবের নামটা বাদ গেছে সেহেতু ওই একই জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা নিয়ে যাবে। আজকে এই সমন্বয়করা যে উল্টাপাল্টা কথা বলছে, 19 জুলাই কিন্তু ওই দিন এই যে সার্জিস হাসনাত ছাত্রলীগের নেতারা তারা কিন্তু আমাদের আন্দোলনের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছিল, বলেছিল দেখেন আপনারা একটু শোনেন। আজকে আমরা দেখেছি ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জায়গায় আসলে ভাঙচুর জ্বালাপোড়া এই বিষয়গুলো হয়েছে, সহিংসতা হয়েছে। আমরা একটি যে স্পষ্ট করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করছে। এখানে বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষের সমর্থন থাকবে, অংশগ্রহণ থাকবে, সেটি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, চেষ্টা না অপচেষ্টা করে, এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালা পোড়া ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না, সে দায় তাদের। এটা আমি কেন দেখালাম, 19 জুলাইয়ে 18 জুলাই যখন আন্দোলন বন্ধ করে দিয়েছিল তখন 19 জুলাইয়ে বাড্ডা রামপুরা এলাকায় আমি আমার ভাইয়েরা মিলে আন্দোলন গড়ে তুলেছিলাম। ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টরা, ইস্ট ওয়েস্টের স্টুডেন্ট, বনশ্রীর মানুষগুলোকে নিয়ে আমরা মসজিদে মাইকিং করে করে মানুষকে মাঠে নামিয়েছিলাম। ওই সময় এরা লোক পাঠিয়েছিল যে বৈষম্য বিরোধী কোনো আন্দোলন করতেছে না, আমরা কারা এখানে আন্দোলন করতেছি। আমরা সেদিন ওদেরকে দৌড়ানি দিছিলাম ওইখান থেকে। আমরা যে আপনারা যে বলেন না মাস্টার মাইন্ড কে এই আন্দোলনের, মাস্টার মাইন্ড কে, এটা তো দেখা যাচ্ছে সব কিছু। আজকে শেখ হাসিনার পতন এরা চায় নাই, এরা স্পষ্ট করছে বারবার শেখ হাসিনার পতন এরা চায় না, এবং এক দফা এটা দিতে চায় নাই। 9 দফার মধ্যে 1 দফা ছিল, সেই 1 দফা বাদ দিয়ে 8 দফা করেছিল, মনে নাই আপনাদের? আজকে এরা হলো গণ অভ্যুত্থানের মালিক হয়ে গেছে, জুলাই স্পিডের দোকানদার হয়ে গেছে। এখন দোকানদাররা সারা দেশে সুন্দর চাঁদাবাজি করছে। যে এদের একটা অংশ ছাত্রলীগ থেকে আসা, সে জীবনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান করবে? এটা তো করবে না। ও দেখছে যে ওর বাপ মুজিব অপদস্থ হয়েছে, ওর টার্গেট মুজিবের নামের পাশে এখন জিয়ার নামটা বসায় দেবে। ও মুজিবকে বাপ বলছে না, শেখ মুজিবকে বাপ বলছে না, সার্জিস বলছে না, হাসনাত বলছে না, বলছে না। যখন হাসিনার পতন হয়েছে শেখ মুজিবকে শেখ হাসিনার পাশাপাশি ছবি রাখা জুতা মারছে, তখন এদের টার্গেট যে শেখ মুজিব যেহেতু এখানে আউট হয়েছে, ওরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আউট করবে, এবং কথা ছড়ায় দিছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরকমভাবে শেখ হাসিনাকে পুনর্বাসন করছিল, এই জন্য একটা ভুল করছিল।
অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছিলেন, মরে যাওয়া গণতন্ত্রকে উদ্ধার করেছিলেন। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি শুধুমাত্র শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন? না, তিনি যত রাজনৈতিক দলকে শেখ মুজিব নিষিদ্ধ করেছিল সমস্ত রাজনৈতিক দলকে তিনি রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। অর্থাৎ বাংলাদেশে রাজনৈতিক বোঝাপড়া থেকে পারস্পরিক যে সহাবস্থান সেইটার জায়গায় কাজ করেছিলেন, সেটাকে নোংরাভাবে বলতেছে যে জিয়াবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতবাদ বা জিয়াবাদ বলতে কি আছে? বাংলাদেশি জাতীয়তাবাদ। জিয়াবাদ বাদ দেবা, তুমি বাংলাদেশি জাতীয়তাবাদ বাদ দেওয়ার কে ভাই? তুমি কে? তোমার পরিচয় কি বলো? হ্যাঁ, তারপরে এই যে বহুদলীয় গণতন্ত্র বাদ দিবা, তাই না? বাদ দিবা। এরা একভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এরা মুছায় দেবে। এবং গণতন্ত্র এই শব্দটা তারা পছন্দ করছে না, নির্বাচন শব্দটাকে পছন্দ করছে না, ভয় পাচ্ছে। কারণ যেই নাম এবং ধাম নিয়ে শুরু করেছিল সেই নাম ধাম তো নাই। চট্টগ্রামে সমন্বয়কের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না। কেন দিচ্ছে? চাঁদাবাজ তো আগে অন্য দলকে বলতো, এখন সমন্বয়দেরকে কেন বলছে? আপনারাই বলেন যারা দেখছেন, এই মুহূর্তে আজকে আপনি বলেন আপনার জেলার সমন্বয়করা এখনও চাঁদাবাজিতে জড়ায় নাই, কোন সেই গুরুত্বপূর্ণ জেলা? নামটা মন্তব্য করবেন আপনারা। সমন্বয়ক রফি মালটারে তো ছিলেন না? হা, এই মালটা। সে আবার সরকারে বলে বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট সরকারের আমলের মানুষরা ঘাপটি বেড়ে আছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে হয়তোবা এখনো আপনারা বলতে পারেন বিভিন্ন জায়গায় স্বৈরাচারের পদলেহনকারী দোসরেরা এখনো অবস্থান করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদের যদি কাজ করতে অসুবিধা হয়, রাষ্ট্র সংস্কারে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে। এই রফি মালটা নিজে যে আওয়ামী লীগ থেকে ফয়দা নিছিল মুক্তিযুদ্ধের কোটায়, এটা জানেন? এই রফি মালটার নানা নাকি মুক্তিযোদ্ধা ছিল। আর ওই নানার মুক্তিযোদ্ধার পরিচয় ব্যবহার করেই সে মুক্তিযোদ্ধা কোঠায় বিভিন্ন ফয়দা নিছে, ইউনিভার্সিটিতে ভর্তি ছিল। এই পোলায় 6 সেপ্টেম্বর হঠাৎ করেই 018 কোডে, অর্থাৎ যেখানে কিনা চাকরি দেহা ট্যাক্স পেয়ার হইতে হয়, ওই চাকরি দেহা ট্যাক্স পেয়ার হয়েছে। হঠাৎ করে চাকরি করতে গেল, হঠাৎ করে মাল পানি করতে আসা শুরু হইল। কে তার নিয়োগদাতা জানা দরকার না? জানা দরকার। শেখ হাসিনার লগে যোগাযোগ থাকার কারণে আর শেখ হাসিনার শাসনামলে ফয়দা নেওয়ার কারণে যদি ঝাঁটাই করতে হয়, তাহলে এই রাফির দিয়ে শুরু করা উচিত, তাই না? এই মালটা কি চিল্লানটা দেয়, 15 সেকেন্ডে মিডিয়া সব ফালাই দিব। হুঁশিয়ারি করে বলবো, অতিরঞ্জিত করার চেষ্টা যদি আপনারা করেন, আমরা স্বৈরাচার খুনি হাসিনাকে পাঠাইতে পারছি, পালাইতে বাধ্য করছি, আপনারা কিন্তু আমাদের কাছে কেউ না। 15 সেকেন্ডেও লাগবে না। যখন সাংবাদিক ছিল না, শুধু কয়েকটা মিডিয়া আমাদের সংবাদ প্রচার করছিল, তখন কিন্তু আন্দোলন চলছে, এত খুন হয়েছে, এত কিছু হয়েছে, আন্দোলন কিন্তু চলেছে। এইটা ভাইবেন না যে এইগুলা ছড়ায় আপনারাও রেহাই পাবেন, আপনারা কিন্তু রেহাই পাবেন না। একদম 15 সেকেন্ডে ফিনিশ করে দিব। চট্টগ্রামে অন্যান্য সমন্বয়করা তারে চাঁদাবাজ বলে গালি দেয়। এখন দেখা যায় শিবিরের প্রাক্তন নেতাদের সাথে। এইখানে আমরা কোন প্রধান উপদেষ্টার কাছে বিচার চাবো না, আমরা সরাসরি থানায় যাব, অভিযুক্তরা যাবে, তারা তাদের অভিযোগ দিবে, তারা মামলা নেবে। যদি প্রশাসন মামলা না নেয়, তাহলে আমরা সেটাকে দুর্বার আন্দোলনের রূপ দেবো। কারণ এই জুলাই অভ্যুত্থানে আমি নিজে জেল খাটছি, আমাকে কি ট্যাগিং দেবে? রিফাত রশিদ 2 দিন হয়েছে যারা এরা আন্দোলন করতেছে, আমরা 18 সাল থেকে আন্দোলন করতেছি, এই আন্দোলন আমাকে জেলে নিয়ে গেছে, আমরা জেল খাটছি, গুলি খাইছি, এখনো বুকের মধ্যে 4টা গুলি রয়েছে। 28 অক্টোবরে আমরা আন্দোলন করা, এখন আমাদেরকে যদি ট্যাগিং দেয় যে ভাই আপনি কি, রিফাত রশিদেরা 17 তারিখের পরে সব হাওয়ায় গেছে, আসিফ শুধুমাত্র পলায় ছিল, আর অনেকেই বলতে পারে যে আপনারা বলেন সার্জিস,
তারপরে হাসনা, এরা সবাই পলাই গেছিল। আপনারা মিডিয়ারা সবাই জানেন, কারো কোনো খোঁজ খবর নাই। আন্দোলন চালাইছি আমরা রাজনৈতিক ব্যক্তিরা, আমরা আন্দোলনকে যাত্রাবাড়ি চালাইছি। এই হাসিব মল্লিক, এই পীর্থু, এরাই নেতৃত্ব দিচ্ছে ওই যাত্রাবাড়িতে। সবচেয়ে বড় আন্দোলন যেখানে হয়েছে, তাদেরকে কিভাবে মারে এই জুলাই গণঅভ্যুত্থানে স্পিড ধারণ করে, কোন ধরনের লেগেসি তারা বহন করে। আমার এখানটা প্রশ্ন, আমরা তাদেরকে ছাড় দিচ্ছি, এর মানে এটা না তারা যা ইচ্ছা তাই করবে, যার সাথে মনে যায় তার সাথে করবে। আজকে আমাকে তারা হুমকি দেওয়াচ্ছে যে আপনাদের সংগঠনের অমুকে যাচ্ছে কেন। আরে ভাই, এখানে আমি সংগঠনের পক্ষ থেকে আসিনি, আপনারা সংগঠনকে ট্যাগিং দিয়ে শিখছেন। আওয়ামী লীগের ওই একই লেগেছে আপনারা বহন করতেছেন। যে অমুক দলের থেকে কেন আসছে, আপনার উচিত ছিল সবাইকে নিয়ে বসা, গোল টেবিলে বসা, যে আপনাদের কি সমস্যা আমরা সমাধান করবো। আপনারাই ডাকছেন সমাধানের জন্য, ডেকে ট্যাগিং দিয়ে মারতেছেন, হামলা করছেন, তাকে মারার উদ্দেশ্যে আমরা হামলা করছেন। আপনার কি দেবেন? একটা মেয়ে, আমাদের নারী সহযোদ্ধা দেখেন, আপনারা একটু সাইড দেন। এই মেয়েটা দেখেন হাঁটতে পারতেছে না, তার মেরুদণ্ডে লাথি মারছে, বুকের মধ্যে লাথি মারছে ফেলায়। সে শ্বাস নিতে পারছিল রাত্রিবেলা, আমি যাই দেখি হসপিটালে, সে শ্বাস নিতে পারতেছে না, শ্বাসকষ্ট হয়ে গেছে। এটা উপস্থিত অনেকে ছিল। আপনারা সেই সিসি ফুটেজ, আপনারা এখানে যারা সাংবাদিক আছেন, আপনারা দেখছেন ওই অফিসের বৈষম্য বিরোধীর অফিসে কোন সাংবাদিক তাদের ফুটেজ নিয়ে বের হয়ে আসতে পারেনি। সাংবাদিকদের গলা চেপে ধরা হয়েছে সেই আওয়ামী লীগের আমলে। তাদের যদি বাইরে যায় ন্যারেটিভ কোনো নিউজ হয়, তারা সেই ন্যারেটিভ নিউজ হতে দিবে না, তাদের বাইরে কোনো নিউজ হতে দিবে না। এই সেই লেগেসিটা কোত্থেকে আসছে? সেই আওয়ামী লীগের থেকে আসছে। তারা যদি আবার নতুন করে ফ্যাসিবাদের সেই দোষর হিসেবে কাজ করতে চায়, তাহলে আমরা সেটা মেনে নেব না। যারা জড়িত, আমি বৈষম্য বিরোধীর অনেকে আছে ভালো, তাদেরকে বলবো আপনাদেরকে ব্যবহার করে কেউ কেউ সুযোগ দিচ্ছে, আপনারা তাদেরকে চিহ্নিত করেন, আপনারা তাদেরকে বহিষ্কার করেন। আমি হান্নান মাসুদের কিছুদিন আগে একটা পত্রিকা দেখছি, সে শোডাউন দিচ্ছে, তার সাথে হচ্ছে যে তেলু আকবর নামে একজন হচ্ছে সন্ত্রাসী ঘুরতেছে একবার অনলাইনে। তাহলে আপনার সাথে কিভাবে করে? আপনি সেটা যাচাই বাছাই করা উচিত। এই ধরনের মানুষদেরকে আপনাদের থেকে সরাই দেওয়া উচিত। কারণ হান্নান মাসুদকে আমি জানি যথেষ্ট ভালো একজন ব্যক্তিত্ব মানুষ, সে যখন তার সাথে এরকম একটা সন্ত্রাসী ঘুরে, তাহলে সে বিতর্ক হবে। তাহলে আপনাদেরকে আরো সতর্ক হতে হবে। এবং আপনাদের সংগঠন, আপনারা এখন বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছেন, নিজেদের শক্তিমত্তা বাড়ানোর জন্য, নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে আপনারা কমিটি দেওয়ার জন্য খুব তাড়াহুড়ো করে যাকে তাকে কমিটিতে নিয়ে আসতেছেন। এর মধ্যে অনেক ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে, আপনারা সেগুলো দেখতেছেন না এবং তাদেরকে বহিষ্কার করছেন না। এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকুন। এটা হচ্ছে আপনাদের জন্য একজন সহযোদ্ধা হিসেবে পরামর্শ। কোটা না মেধা, সবাই বলছিল মেধা মেধা, আমরাও সেই মেধার পক্ষে অবস্থান নিয়েছিলাম। আর সেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে দিন শেষে আমরা দেখলাম সরকার পতন হয়ে গেল। আর সেই সরকার পতনের পর হাজার হাজার ছাত্র জনতা যারা এই ঘটনাগুলোর পেছনে অবদান রাখলো, তাদের মধ্যে অনেকে এখনও চিকিৎসাধীন আছে, প্রপার চিকিৎসা পাচ্ছে না। আবার অনেকেই আপনার কি বলা হয় যে মারা গেছে, তাদের পরিবারগুলো ঠিকমতো অর্থনৈতিক সচ্ছলতা এখনও ফিরে পায়নি। বাট এর মাঝখানে অনেক ছাত্রের কপাল খুলে গেছে। মন্ত্রী, এমপি, একটা প্রধানমন্ত্রী লেভেল অফ পাওয়ারে তারা ঘুরছেন, সব কিছু পজিটিভ দেখছেন, রাজনৈতিক দল তৈরির চেষ্টা করছেন, এমপি হবার স্বপ্ন দেখছেন। কিন্তু অপরদিকে যে আন্দোলনটা ঘিরে এত কিছু ঘটে গেল, সেই কোটা কি বিলুপ্ত হলো? আবার সেই কোটাকে সামনে আনার পরে আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টটা নিয়ে কথা বলছি। আমরা দেখলাম গতকালকে আবার বৈষম্য বিরোধী ছাত্ররা এই কোটা নিয়ে একটা আবার মানববন্ধন করলো। আমার কাছে মনে হয়েছে এটা একটা ফাইজলামি ছাড়া আর কিছুই না। কেন ফাইজলামও বললাম? যে এই কোটা মেধা আন্দোলন থেকে সরকার পতন ঘটলো, এখন সরকারে তো এই মেধার লোকেরাই বৈশা আছে, তাই না? তো তাহলে 24-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার যে ফলটা প্রকাশিত হলো, সেখানে দেখলাম আমরা কোটার প্রাধান্য শেখ হাসিনার সরকার যেমন রেখেছিল ঠিক তেমনই আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কোটা আন্দোলন কি একটা বাহানা ছিল? অনেকে প্রশ্ন তুলছেন, ছাত্ররাও ব্যাপক পরিমাণ ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ 70 নাম্বার মার্কস পেয়েও একজন মেডিকেল শিক্ষার্থী মেধার ভিত্তিতে সে চান্স পায়নি, কিন্তু কোটাতে 41 নাম্বার মার্ক পেয়েও কেউ কেউ ডাক্তারের সুবিধা পেয়ে যাচ্ছেন। দর্শক, দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের আজকে গতকালকে সম্ভবত রেজাল্টটা প্রকাশ করা হয়েছে। সেখানে আমরা দেখছি যে পাশের হার 45.62%। অংশগ্রহণ করেছিল 1,31,729 জন পরীক্ষার্থী। মোট 60,095 জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ফলাফল বিশ্লেষণে আমরা দেখছি যে 24-25 শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় আপনার 100 নম্বরের মধ্যে 70 নম্বর পেয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন না হাজার হাজার শিক্ষার্থী। অন্যদিকে ভর্তি পরীক্ষায় 41 থেকে 46 নম্বর পেয়েও আপনার
2.5 শতাধিক বিভিন্ন শিক্ষার্থী তারা বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেতে যাচ্ছেন। মূলত মুক্তিযোদ্ধা কোটা সহ বিভিন্ন কোটা সংরক্ষণের কারণে অনেক বেশি নাম্বার পেয়েও বিপুল সংখ্যক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন না। এটা নিয়েই তো শেখ হাসিনা বলছিল যে মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে নাকি রাজাকারের পাবে। তখনই তো আওয়াজ উঠছিল আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। তারপরে ঘটে গেল সেই জুলাই আগস্ট বিপ্লব। তারপরে আমরা দেখছি যে এই ছাত্রদের ইস্যুগুলা কোথায় গেল, কেন এখনো সেই কোটার সুবিধাই রয়ে গেল। তাহলে মেধাওয়ালারা যারা রাস্তায় নামলো, মারা গেল, আহত হয়ে আছে জনতা, তো এরা কি ভাই সবাই মূলা পাইলো? কারণ কি আমি এটা টলারেট করার সুযোগ নেই। এই কারণেই এই মুহূর্তে সরকারের প্রত্যেকটা সেক্টরে এই মেধার সরকার বৈশা আছে। তাহলে কেন এটার রেজাল্টের মধ্যে এখন এটা চলে আসলো? আর বৈষম্য বিরোধীরা মানববন্ধন করবেন কেন? আপনারা সরকার তো আপনাদেরই। আমরা দেখছি যে আপনার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে দেশের 57টি সরকারি মেডিকেল কলেজে মোট 5,380টি আসনের মধ্যে মুক্তিযোদ্ধার পুত্রকন্যা নাতি নাতনিদের জন্য 269টি এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য 39টি আসন সংরক্ষিত। সাধারণ আসনের মধ্যে বিভিন্ন বিভাগের জন্য নির্দিষ্ট সংখ্যক কোটা রয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় পাশ হচ্ছে 40, 5 নম্বর পেয়েই মুক্তিযোদ্ধা এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর উপজাতি শিক্ষার্থীরা সরকারি মেডিকেলে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। মুক্তিযুদ্ধ কোটায় সব মিলিয়ে আসন রয়েছে 269টি, পাশ করেছে 193টি। তাদের তথ্য যাচাই করা হবে ভর্তির জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আগে। এখন আমরা যদি দেখি যে এই বিষয়টা নিয়ে তারা বলছেন, এখন কি বলা হয় যে আপনার মেডিকেলের যারা ছাত্ররা আছেন মেধার তালিকায় যারা এখানে চান্স পাচ্ছে না, তারা বলছে যে ভাই মানে ছাত্র জনতার অভ্যুত্থানের পরও কোটা বহাল রাখার সিদ্ধান্তটা আসলে কেমন হলো। সার্জিস বলছেন ভর্তি পরীক্ষা এখনো কিসের কোটা, আজ থেকেই এই শোষণের শেষ হতে হবে, ফুল স্টপ। তো আন্দোলনে নেমে যাও, ডাক দাও সবাই, রাজু ভাস্কর যায়। তোমাদের এই স্টেটাসে আসলে সাধারণ ছাত্ররা কি পেলো? তোমরা মন্ত্রী এমপি বিভিন্ন জায়গায় গাড়ি টাড়ি, ভাই ভালোই তো, যে মানুষের দরকার নিজে দেখ, মানে লাইফটা এনজয় করছো। এখন যে মেধার জন্য এত কিছু হইলো, তো সেই মেধার মূল্যায়নটা কোথায় রইল? কোটার সুবিধাটা কেন রয়ে গেল? তোমরা এটা নিয়ে কি ভূমিকা রাখছো সরকারের মধ্যে? তোমরা তো দেখছি ভাই সারা বাংলাদেশে রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে দৌড়াচ্ছ, টিম তৈরি করতেছো, এমপি হওয়ার স্বপ্ন দেখতেছো, ইঙ্গিত দিচ্ছ, ইশারা দিচ্ছ, কিন্তু যেটা হওয়ার দরকার ছিল সেটা কেন হলো না? এটার জবাবদিহিতায় এই সমন্বয়কদেরকেই করতে হবে, সরকারকে না। কেন সরকারকে তারা নিয়োগ দিছে, সো যারা মালিক, এখন মালিকরা কেন এটা সম্পর্কে অসচেতন? আমি বলছি যে ছাত্ররা, এই যে সমন্বয়করা, তারা এখন আর ছাত্র নাই কেউ, তো ছাত্রদের প্রতি ফিলিংসটা তাদের কতটুকু থাকবে সেটাও জানি না। তো তারা কিন্তু আসলে যত দিন যাচ্ছে ততই মানুষের কাছে সমন্বয়ক শব্দটাও নেগেটিভিটিতে পরিণত হচ্ছে। ছাত্রদের মধ্যে যে ঐক্য ছিল সেটা বিভাজিত হয়ে গেছে। আর আজকের এই রেজাল্টের পরে হাজার হাজার পোলাপাইন তারা কিন্তু খেইপা আছে, সমালোচনা চলছে ফেসবুকে। আমরা দেখতে চাই এটার ব্যাপারে কি সিদ্ধান্ত হয়। ভালো থাকবে। আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন। এই সমন্বয়করা কোথায় থেকে এসেছে, তারা আগে কি করত? এই সমন্বয়করা একসময় শেখ মুজিবের ভক্ত ছিল, শেখ হাসিনার ভক্ত ছিল, কিন্তু এরা যখন সমন্বয়ক হয়ে আন্দোলন করা শুরু করলো, তারা শুধু কোটা আন্দোলনের সময় কোটা বাদ দেওয়ার জন্য আন্দোলন করেছে। কিন্তু যখন এক প্রকারে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল, ঠিক সেই সময় এরা দেশের মধ্যে রাজা হয়ে গেল। এরা বলতেছে আমরা সমন্বয়ক, আমরাই শেখ হাসিনার পতন ঘটিয়েছি। এই বলে বর্তমান সময়ে এই সমন্বয়করা দেশের মধ্যে রাজত্ব করতেছে। আপনারা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন। দর্শক শ্রোতা, দেশটা যে একটা খেলার পুতুল হয়ে যাবে এটা আসলে কখনোই কেউ ভাবতে পারে নাই। সাধারণ জনতা মনে করেছিল শেখ হাসিনার যদি পতন হয় সেক্ষেত্রে অন্য সরকার আসলে বাংলাদেশের মানুষ শান্তশিষ্টভাবে এবং সুন্দরভাবে বাঁচতে পারবে। কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পরের থেকেই শুরু হয়ে গেছে দেশটা একদম খেলার পুতুল। ঠিক এই ধরনের অনেকেই মন্তব্য করতেছেন, যতই দিন যাচ্ছে ততই আওয়ামী লীগের সমর্থক বেড়েই চলছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। আর এইরকম আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।